দেশের চলমান রাজনীতি নিয়ে আজ আমরা মুখোমুখি হব জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ভাই, আপনাকে স্বাগতম ডিবিসি টেলিভিশন। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম ডিবিসি টেলিভিশনকে। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে এবং ডিবিসিকে এবং ডিবিসির মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা আমি জানাচ্ছি। ঈদ মোবারক। আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন? জোটগতভাবে নির্বাচন করবেন নাকি জাতীয় নাগরিক যে পার্টির সঙ্গে নির্বাচন করবেন? আলহামদুলিল্লাহ, আমরা তো জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল, সবসময় আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। সেই হিসেবে জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে ইসলামী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রেখেছে। সময় সামনে যা আছে, আশা করা যায় দেশ, জাতি এবং উম্মার স্বার্থে নির্বাচনী কোনো সমঝোতার অনেক সম্ভাবনা রয়ে গেছে। সেসব প্রক্রিয়া চূড়ান্ত হলে নির্বাচনের জামাতের যে দলীয় প্রস্তুতি সেটা আরও অনেকটা পরিষ্কার হবে, একটু সময় প্রয়োজন। তবে জামাত ইসলামী মনে করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম তার সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু ঐক্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা দরজা খোলা রেখেছি আলোচনার, প্রত্যেকের সঙ্গে ফর্মাল ইনফর্মাল আলোচনা হচ্ছে, আরও সময় আছে, আলোচনা হবে। যদি ন্যূনতম কোনো ইস্যুতে সমঝোতা আমরা করে ফেলতে পারি তো যে কোনো আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দলের সঙ্গে, ইসলামী দলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা আছে। নতুন দল যে জাতীয় নাগরিক কমিটি, এদের সঙ্গে কতটা? এদের ব্যাপারেই বললাম, একই রকম সম্ভাবনা তাদের সাথেও। তারাও যেহেতু একটি রাজনৈতিক দল, তো নির্বাচনে, পোলারাইজেশনে, সমীকরণে, মেরুকরণে বিভিন্ন দল কিন্তু ধীরে ধীরে জোটবদ্ধ হবে, আলাপ আলোচনা চলবে, সেই প্রক্রিয়া চলছে। ফলে ন্যূনতম কোনো জায়গায় নির্বাচনী সমঝোতা যদি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মূল জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটা ঐক্যমত্য গড়ে ওঠে, তো যে কোনো দলের সাথে ঐক্য হতে পারে। মহান মুক্তিযুদ্ধের সাথে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে এটাকে তুলনা করা হচ্ছে, আসলে এটা কতটা যৌক্তিক মনে করেন? যুক্তিটা কি? তুলনা করা ঠিক নয়, তবে মহান মুক্তিযুদ্ধ আমাদের এক সাগর রক্তের বিনিময়ে আমরা বীর মুক্তিযোদ্ধারা তাদের অসাধারণ ত্যাগের বিনিময়ে এদেশের বিজয় এবং স্বাধীনতা নিয়ে এসেছে। এই জন্য আমরা গর্বিত। আমরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধ করি। তাদের অসাধারণ এই অবদান জাতি চিরদিন স্মরণ করবে। ওইটার সাথে জুলাই অভ্যুত্থানের তুলনা না, সফলতার দিক থেকে, পাওয়ার দিক থেকে একটা ব্যাপার আছে না, প্রত্যাশা এবং প্রাপ্তি। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কী চেয়েছিলাম, কি আমাদের প্রত্যাশা ছিল, আর কি আমরা পেয়েছি, এই চাওয়া আর পাওয়ার যখন অঙ্ক মিলাতে যাওয়া হয়, তখনই দেখা যায় যে আমাদের স্বাধীনতার সেই প্রত্যাশাটা, সেই সুফলটা আমাদের ঘরে আসেনি। মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন ছিল ইন্ডিপেন্ডেন্সের, সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তো এই 54 বছরে তো সেই সাম্য কিন্তু আমাদের সমাজে, সেই সামাজিক সুবিচার, সেই মানবিক মর্যাদা কিন্তু এই জাতির সেইভাবে কিন্তু পাওয়া যায়নি। এই জন্য প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে অনেক ফারাক থাকার কারণে অনেকেই এই আলোচনা করছেন যে তাহলে আমরা এত 54 বছরও যখন আমরা স্বাধীনতার মূল সফলটা পেলাম না, স্বাধীন আমরা হয়েছি, দেশ শত্রুমুক্ত হয়েছে, এটাকে স্বাধীন দেশ আমরা সেই থেকেই বলছি, নতুন করে আর স্বাধীন হওয়া লাগে না। কিন্তু সুফল প্রাপ্তির দিক থেকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনকেই আমাদের সেই সুফল পাওয়ার একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে চাই সবাই। সেই সেন্সে বলে যে আমরা প্রথম স্বাধীনতায় তো সেই সুফল পেলাম না, এবারেই হয়তো এই পরিবর্তন আমরা পাবো, সেই সেন্সে এটা বলছে যে এটা এক ধরনের দ্বিতীয় স্বাধীনতা, এটা জনগণ বলছে। জামাত যে সংস্কার প্রস্তাবে রয়েছে, সে প্রস্তাবের কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? না, এ তো অনেক, আমরা তো জনপ্রশাসন, সংবিধান, নির্বাচন প্রক্রিয়া, তারপরে আমাদের দুর্নীতি দমন কমিশন, অনেক ব্যাপারই তো আমরা প্রস্তাব দিয়েছি। এক কথাই তো বলা যাবে না, প্রত্যেকটি প্রস্তাবে 100, 150, 200 মতো প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমরা আমাদের মতামত দিয়েছি। তবে সাংবিধানিক কাঠামোর পরিবর্তন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য ফিরিয়ে আনা, বা আমাদের 72 সংবিধানটা এমনভাবে তৈরি যে এই কাঠামোর মধ্যে দিয়ে সরকারের যে ব্যবস্থা একটা ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ এই কাঠামোতে রয়ে গেছে, আমরা এই কাঠামোকে বদলাতে বলেছি। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবনায় সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে সুপারিশ দিয়েছি। জুডিশিয়ারিতে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টিং আলাদা
অথরিটির ব্যাপারে প্রস্তাব এসেছে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যেটাকে এনসিসি বলা হয়েছে সেটা এসেছে, বাংলাদেশের নানান বিষয়ে এসব সংস্কারের প্রস্তাব এসেছে, নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে প্রস্তাব এসেছে, জুডিশিয়ারির হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করার জন্য বাইরে বিভাগীয় শহরগুলোকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের কথা বলা হয়েছে। অনেক বিষয় আছে, সেগুলো আমরা অলরেডি গভর্নমেন্টকে জমা দিয়েছি। বিএনপির সঙ্গে আপনাদের দূরত্ব তৈরি হচ্ছে, এটা কি কথা চালাচালির মধ্যেই থাকবে নাকি এই দূরত্ব কমিয়ে আনবেন? বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। রাজনৈতিক দলের মধ্যে তো নানান ইস্যুতে কিছু কিছু ভিন্ন মত থাকে, এটা আগেও ছিল। সেই মতামত হয়তো বিএনপি প্রকাশ করে, আমরা করি, অন্য অন্য দল করে, সেটা একটা রাজনৈতিক পথ পন্থা পদ্ধতির একটা ভিন্নতা। তার অর্থ এই নয় যে দলের মধ্যে আমাদের একটা বিরোধ বা একটা সম্পর্কের কোনো তিক্ততা আছে, আমরা তা মনে করি না। বিএনপির সঙ্গে রাজনৈতিক দল হিসেবে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, রাজনৈতিক যে যোগাযোগ, রাজনৈতিক যে চিন্তা চেতনার দিক থেকে আমাদের একটা ইউনিফর্ম থিঙ্কিং অনেক জায়গায় আমরা লালন করি। যেমন নিরপেক্ষ নির্বাচন ওনারাও চান, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারও চান, আমরা দুর্নীতিমুক্ত সমাজ আমরা চাই, আমাদের স্বাধীনতা সমস্ত অখণ্ডতার প্রশ্নে আমরা আধিপত্যবাদী শক্তিকে কোনো রকম ছাড় দিতে চাই না, তাই না? আমরা ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে আমরা এক, এসব ইস্যুতে তো আমরা কমন আছি। তো সেই কারণে দল যেহেতু ভিন্ন ভিন্ন, দলের কিছু পলিসি, পথ, পন্থা, উদ্দেশ্য, লক্ষ্যের পার্থক্য কিছু থাকবে, সেগুলো হয়তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা তাদের সভা সমাবেশে মিটিংয়ে কোনো কথা বলেন, গণমাধ্যম সেগুলোকে একটু ভিন্নভাবে প্রচার করার কারণে মানুষের কাছে এটা হয়তো একটু প্রতিমন হয় যে বোধহয় এই দলে একটা বিভেদ, একটা পার্থক্য, দ্বন্দ্ব। আমরা তা মনে করি না। এমপি নেতৃবৃন্দের সঙ্গে আমাদের মত বিনিময় হয়, আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আছে, বিএনপির সঙ্গে মৌলিক কোনো মতপার্থক্য নেই, ব্যবধান নেই, চিন্তার ক্ষেত্রে আমরা ঐক্যমতেই আছি। কোনো কোনো নেতৃবৃন্দের কথায় কখনো মাঠে ময়দানে কিছু বিতর্ক তৈরি হয়, সেটা হলে তো যদি কথা অসত্য হয় আমরা সেটার প্রতিবাদ করি। এটা তো রাজনীতির একটা নর্মস, গণতন্ত্রের একটা বিউটি, এটা হতে পারে, এটাকে কোনো দ্বন্দ্ব হিসেবে আমরা দেখি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং শেখ হাসিনার বিচার ব্যাপারে আপনার মতামত কি? এটা সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, যেহেতু এটা একটা প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে পুনর্বাসিত করার কোনো সুযোগ তো আমি এখন দেখি না, কারণ তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, হাজার হাজার মানুষ খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে ছাই করেছে, নিরস্ত্র দেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে। তো ৬-৭ মাস যে পারেনি সেই শহীদদের রক্ত শুকায়নি, প্রায় ৩০,০০০ আহত মানুষ ক্ষতচিহ্ন নিয়ে এখন আহাজারি করছে, চিকিৎসা কারো পা নেই, হাত নেই, চোখ নেই, মগজ বেরিয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। তো ৬-৭ মাস না যেতেই কি আমরা ভুলে যাব? এত বড় বিরাট মানবতা বিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, মামলা হয়েছে, সেই বিচার প্রক্রিয়া তাদের বিচার হওয়া উচিত। এবং দলের এই কারণে আওয়ামী লীগের যে চরিত্র, তাদের সাথে গণতন্ত্র যায় না। অনেকে যুক্তি দেন যে দলে নির্বাচনে আসা তো গণতান্ত্রিক অধিকার, তো গণতান্ত্রিক অধিকার হতে গেলে দলটাকেও তো গণতান্ত্রিক হতে হবে। দলটা তো স্বৈরাচারী, দলটা তো সন্ত্রাসী, দলটা তো কর্তৃত্ববাদী, দলটা তো ফ্যাসিবাদী। মানুষের উপরে, সেই দেশের জনগণের উপরে ক্ষমতা থেকে যারা নিষ্ঠুরতা চালায়, তাদের সেই দেশের রাজনীতি এবং নির্বাচনের আদর্শিক নৈতিক কোনো অধিকার থাকে না। এখন আইনগত প্রশ্ন, নিবন্ধন নিষিদ্ধ ইত্যাদি বিষয়গুলো সরকারের, আমরা মনে করি জনগণের সেন্টিমেন্ট, সরকারকে এটা বিবেচনায় নিয়ে সরকারকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা ফেসবুকে স্ট্যাটাস নিয়ে এবং রাষ্ট্রে যে অস্থিরতা দেখা দিয়েছে, আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি দেখি, এটা তারা দলগতভাবে এটা তাদের বক্তব্য নয়। একজন নেতা সে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা নিয়ে বিতর্ক হয়েছে, তাদের দলের মধ্য থেকেও তাদের আপত্তি প্রতিবাদ এসেছে। এটা একটা ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির একটা স্ট্যাটাসকে নিয়ে আমরা কোনো দলীয় অফিসিয়াল কোনো বক্তব্য হিসেবে এটাকে আমরা গ্রহণ করি না। গুঞ্জন উঠছিল এই বক্তব্যের প্রেক্ষিতে জরুরি অবস্থা আসছে, এটাকে কীভাবে দেখছেন? না, এটাই আমরা গুঞ্জন এবং গুজব হিসেবেই দেখছি। আমরাও পলিটিক্যালি খোঁজখবর রাখছি, আমাদের সঙ্গে সরকার এবং নানান কর্নারের নানান এজেন্সিতে যে যোগাযোগ, তাতে আমরা মনে করি এটা একটা গুজব, পলিটিক্যালি একটা তিলকে তাল বানানোর একটা ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিতে আছে। আশা করি আমরা সেনাবাহিনী, বাংলাদেশের তারা দেশপ্রেমিক, দেশের এবং জনগণের স্বার্থকে তারা সবার ঊর্ধ্বে রাখবে
এবং প্রতিবেশী কিছু দেশ, কিছু পরাশক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীন সত্তাকে পছন্দ করে না, যাদের আধিপত্যবাদী চরিত্র আছে, তারা আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার, সেনাবাহিনীকে বিতর্কিত করার চক্রান্তে অনেক সময় অনেক কথা উস্কিয়ে দেয় মিডিয়াতে, জনগণকে বিভ্রান্ত করার। এটার ব্যাপারেও আমরা দেশবাসীকে সতর্ক থাকতে বলবো। মহান ৭১ স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করা জামাত কি ভুল স্বীকার করবে কিনা? আমি মনে করি এই প্রসঙ্গটা অমীমাংসী, মানে অপ্রাসঙ্গিক, এবং এটা একটা সেটেলড ম্যাটার, ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। স্বাধীনতার স্থপতি বলে যে শেখ মুজিবকে আওয়ামী লীগ দাবি করে, তার জীবদ্দশাতেই এই ইস্যুটা তিনি মীমাংসা করে গেছেন, এবং এটা এখন আর এই আলোচনায় কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। ডিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।